শিবাজী নগর রাজ্যের একটি ছোট্ট গ্রামে গোপাল নামের একজন কৃষক বাস করত। গোপাল তার জমিতে অনেকক্ষণ ধরে কাজ করছিল। গোপাল অনেকক্ষণ জমিতে কাজ করার পর একটি গাছের নিচে গিয়ে বসে। যাক বাবা, আজ তো আবহাওয়াটা ভালোই দেখছি। আকাশে কালো মেঘও জমেছে, আর বাতাসটাও কি ঠান্ডা। আর যেন রাতে বৃষ্টিটা হয়ে যায়, তাহলে আমার ফসলগুলো খুব ভালো হবে। বৃষ্টি না হলে আমার পরিশ্রমটা বিফলে চলে যাবে। কিছুক্ষণ পর সেখানে গ্রামের একজন ব্যক্তি আসে। আরে গোপাল, তুমি তো সেই ভোরবেলাতে জমিতে এসেছো। আর কত কাজ করবে? এবার একটু বাড়িতে গিয়ে আরাম করো। তোমার পরিশ্রম দেখে তো মাঝে মাঝে আমারই হিংসে হয়। আমার বউ তো তোমার কথা বলে বলেই আমাকে শুধু টানা মারে। বাড়িতে বসে আর কি করব কাকা? আমার বাবাও একজন পরিশ্রমী কৃষক ছিলেন, তাই আমিও বাবার মতো পরিশ্রম করার চেষ্টা করি। কারণ আমি ছোট থেকে বাবাকে অনেক পরিশ্রম করতে দেখতাম, তাই আমার জমিতে কাজ করতে ভালো লাগে। আর তাছাড়া বাড়িতে বসে থাকলে তো আমি দিনের পর দিন অলস হয়ে যাব, তাই না? তাই আমার জমিতে সময় কাটাতেই বেশ ভালো লাগে আর কি। এটা তুমি ঠিক কথা বলেছ গোপাল। তোমার মতো পরিশ্রমী এ গ্রামে কেন, এর আশেপাশের গ্রামেও একটিও নেই। কিন্তু তুমি এক কাজ করতে পারো গোপাল। তোমার যখন পরিশ্রম করতে এতই ভালো লাগে, তাহলে তুমি রাজার মহলে গিয়ে কাজ করছো না কেন? তুমি সেখানে গিয়ে পরিশ্রম করলে রাজা তোমায় তার বদলে ভালো মুদ্রা দেবে। আর হয়তো রাজা কোনোদিন তোমার প্রতি খুশি হয়ে তোমায় ভালো উপহারও দিয়ে দিতে পারে। না না, যে জিনিস আমার ভালো লাগে আমি তার জন্য অর্থ নিই না। আমার মহারাজের কাছ থেকে কোনো পুরস্কার চাই না। আমি আমার কাজ নিয়েই খুশি আছি। আমাকে আর আমার স্ত্রীকে না খেয়ে থাকতে হয় না, এটাই আমার জন্য যথেষ্ট। ঠিক আছে গোপাল, তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। এবার আমি চলি। সন্ধে হয়ে আসছে, আর তুমিও এবার বাড়ি ফিরে যাও। এই কথা বলে সেই ব্যক্তিটি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ কাজ করার পর গোপালও তার বাড়িতে ফিরে যায়। বাড়িতে পৌঁছে সে তার স্ত্রী সীতাকে সব ঘটনা খুলে বলে। সেই লোকটি ঠিকই তো বলেছিল, কতদিন আর এইভাবে জমিতে পরিশ্রম করা যাবে? সারা জীবন জমিতে পরিশ্রম করা থেকে ভালো আপনি রাজমহলে গিয়ে কাজ করেন, তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আর তাছাড়াও আপনি যতটা পরিশ্রম করেন তা দেখে মহারাজ হয়তো আপনাকে কিছুদিনের মধ্যেই পুরস্কারও দিতে পারেন। এতে আমাদের ভাগ্য বদলেও যেতে পারে। তোমার কি মনে হয় যে অর্থ এলেই ভাগ্য বদলে যায়? দেখো সীতা, তোমার কাছে সোনার প্রাসাদ আর প্রচুর সোনার মুদ্রা থাকলেও তোমার পেট কিন্তু শুধুমাত্র ওই দুটো রুটি দিয়েই ভরবে। তুমি সোনার মুদ্রা আর প্রাসাদ খেতে পারবে না কখনো। ঠিক আছে ঠিক আছে, যখনই আপনার সাথে অর্থের কথা বলি আপনি জ্ঞান দেওয়া শুরু করে দেন। আপনার এই জ্ঞান শুনতে শুনতে আমার বহু বছর হয়ে গেল। এবার আপনি হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিন। পরের দিন সকালে তাদের গ্রামেরই একজন সৈনিক ঘোষণা করছিল, শোনো শোনো শোনো, মহারাজ জিতেন্দ্র রাজমহলে একটি প্রতিযোগিতা রেখেছেন। তিনি চান যে যদি গ্রামের কোনো বীর পুরুষ তার পোষা বাঘকে হারাতে পারে, তাহলে তিনি তাকে প্রচুর পুরস্কার দেবেন। এই শুনে গোপাল হাসতে লাগলো, কিন্তু গ্রামের সবাই ভয় পেয়ে গেল। সৈনিক ঘোষণা করতে করতে সেখান থেকে চলে গেল। মহারাজের মনে হয় তার পোষা বাঘ নিয়ে একটু বেশি অহংকার।
সীতা, তুমি এখানেই থাকো, আমি এখনই বাঘটাকে জব্দ করে আসছি। আমি জানি আপনি বাঘের মোকাবেলা সহজেই করতে পারবেন, তবে যদি মহারাজ খুশি হয়ে আপনাকে কিছু পুরস্কার দেন তাহলে কিন্তু অবশ্যই সেটা নিয়ে আসবেন। সীতা, তুমি ভালো করেই জানো যে যে জিনিস আমার ভালো লাগে সেটা করার জন্য আমি কখনোই অর্থ নিই না, কারোর কাছ থেকেও না। এই বলে গোপাল সেখান থেকে চলে গেল। অন্যদিকে রাজা বিক্রম তার মন্ত্রীর সাথে অবস্থান করছিলেন। তাদের আশেপাশে 2-3 জন সৈনিক উপস্থিত ছিল। একটি খাঁচায় একটি বাঘ বন্দী ছিল। মনে হচ্ছে এই গ্রামে কোনো বীর পুরুষ নেই যে আমার বাঘের মোকাবিলা করতে পারে। ঠিক তখনই গোপাল সেখানে পৌঁছালো। মহারাজ, আমি আপনার বাঘের মোকাবিলা সহজেই করতে পারি, তবে আমার হাতে যদি আপনার বাঘ মারা যায় তাহলে আপনি আমাকে শাস্তি দেবেন না তো? রাজা জিতেন্দ্র হাসতে লাগলেন এবং গোপালকে উপহাস করে বললেন, কে তুমি? আর তুমি কোথা থেকেই বা এসছো, যার নিজের শক্তির প্রতি এত অহংকার? মহারাজ, আমি একজন কৃষক, আমার নাম গোপাল, আমি এই গ্রামেই থাকি। গোপাল, এটা কোনো বাচ্চাদের খেলা নয়। খাঁচায় কোনো গরু, ছাগল, মহিষ নেই যার মোকাবিলা তুমি করে ফেলবে এত সহজে। এটা একটা বাঘ, তাও আবার 3 দিনের ক্ষুধার্ত বাঘ। কেন নিজের প্রাণের শত্রু হচ্ছ তুমি? হ্যাঁ মহারাজ, আমি জানি এটা ছেলে খেলা নয়, আপনি একবার বাঘের খাঁচা খুলে দিন না, তারপরেই আপনি নিজেই জানতে পারবেন যে কে কার প্রাণ নেয়। রাজা জিতেন্দ্র ক্রুদ্ধ হয়ে দাঁড়ালেন এবং তার এক সৈনিককে ইশারা করলেন। সৈনিক সঙ্গে সঙ্গে খাঁচা খুলে দিল। কিন্তু পরের মুহূর্তেই বাঘ লাফ দিয়ে গোপালের দিকে নয়, সরাসরি রাজা জিতেন্দ্রর দিকে যেতে শুরু করে। এই দেখে রাজা ভয় পেয়ে যায়। ঠিক তখনই গোপাল রাজার সামনে এসে দাঁড়ায় এবং বাঘটিকে মেরে ফেলে। তোমার তো সত্যিই বিশাল শক্তি আছে গোপাল। তুমি শুধু এই বাঘকে মেরে ফেলোনি, তুমি বরং এই বাঘের হাত থেকে আমাকেও প্রাণে বাঁচিয়েছ। আমি তোমাকে এর জন্য পুরস্কার দিতে চাই। তোমার যা ইচ্ছে তুমি চাইতে পারো। মহারাজ, আমি একজন সাধারণ কৃষক মাত্র, জঙ্গলে পশুদের নিয়ে চড়াই এবং জমিতেই কৃষিকার্য করি। জঙ্গলে প্রায়ই বাঘ, চিতা এই সমস্ত আমার পশুদের বিরক্ত করার চেষ্টা করে, কিন্তু আমি থাকতে তারা পশুদের ছুঁতেও পর্যন্ত পারে না। এটা আমার কাছে নিতান্ত একটা খেলা এবং আমি এতে বেশ মজা পাই। আর যে কাজ করে আমি মজা পাই সেই কাজ দেখানোর জন্য আমি অর্থ নিই না। আপনার প্রাণ বেঁচে গেছে, এটাই আমার কাছে অনেক বড় পুরস্কার মহারাজ। এই বলে গোপাল সেখান থেকে চলে গেল। খুবই অদ্ভুত মানুষ তো, একটা বাঘ মেরে ফেললো এবং নিজের শক্তির ওপর একটু অহংকার করলো না, আর তার ওপর পুরস্কার নিতে সোজাসুজি মানা করে দিল। এমন মানুষ তো সত্যিই পৃথিবীতে খুব কম হয়। চলুন মহারাজ, এবার মহলে যাই। আপনার ভরসা নিশ্চয়ই হয়েছে যে আপনার রাজ্যে আজও বীরপুরুষেরা জন্ম নেন। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, এবার আমার পুরো বিশ্বাস হয়েছে যে আমাদের রাজ্যে এখনো বীরপুরুষ রয়েছে। এদিকে গোপাল নিজের বাড়ি পৌঁছালো এবং তার স্ত্রী সীতাকে সব ঘটনা বলল। আমি জানতাম আপনি এটাই করবেন। আরে, মহারাজ যা পুরস্কার দিতে চাইছিলেন সেটা নিলেন না কেন আপনি? উনি আপনাকে পুরস্কার দিতে চাইলেন আর আপনি সেটা প্রত্যাখ্যান করে চলে এলেন। সীতা, তুমি ভালো করে জানো যে... গোপাল তার কথা শেষ করার আগে সীতা তার হাত তুলে তাকে থামিয়ে দিল। আমি জানি এরপর কি বলতে চাইছেন আপনি। আপনার এই এক কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। যাই হোক, ছাড়েন, রান্না করে দিয়েছি, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বসে পড়েন। আমি আপনার জন্য গরম গরম রুটি বানাচ্ছি।
গোপাল হাসতে হাসতে হাত মুখ ধুতে চলে গেল। কিছুক্ষণ পর রাত হয়ে গেল এবং গোপাল তার স্ত্রী সীতার সাথে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে একটি ঘন জঙ্গলের ভিতরে এক ধ্বংসস্তূপের মধ্যে এক ব্যক্তি আগুন জ্বালিয়ে মন্ত্র পড়ছিল। তার আশেপাশে মানুষের কঙ্কালের খুলি পড়েছিল। কিছুক্ষণ পর সে আগুনে কিছু একটা দিল, যার ফলে আগুন আরো জ্বলে উঠল। সে ছিল সেনাপতি ক্ষুদিরাম। হে রাক্ষসী রানী, হে রাক্ষসী রানী, তুমি প্রসন্ন হও, তুমি প্রসন্ন হও। আমি তোমাকে খুশি করার জন্য অনেক মানুষের বলি দিয়েছি। এবার তো তুমি খুশি হয়ে যাও। এখন তো তোমায় আমাকে শক্তি দিতেই হবে, দিতেই হবে। অবশেষে তুই আমাকে প্রসন্ন করেই ফেললি। সেনাপতি ক্ষুদিরাম, কি চাস বল? আসলে আমি তো শিবাজীনগর রাজ্য দখল করতে চেয়েছিলাম, কিন্তু আমার উদ্দেশ্য বুঝতে পেরে রাজা জিতেন্দ্র আমাকে অপমান করে রাজ্য থেকে বের করে দিয়েছিলেন। আমাকে প্রতারণা করে রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন। সে ভাবে যে আমি তার কিছুই করতে পারবো না। আমি প্রতিশোধ নিতে চাই, প্রতিশোধ নিতে চাই। তাকে মারার জন্যই আমি এত বছর ধরে জঙ্গলে বসে যজ্ঞ করছি। সেসব আমি জানি, তুই কি চাস সেটা বল। আমি চাই যে আমি এত শক্তিশালী হয়ে উঠি যে পৃথিবীর কোনো অস্ত্র আমার শরীর ভেদ করতে না পারে। আর আমি যার উপরেই হামলা করি, আমার হামলা যেন কখনো বিফল না হয়। ঠিক আছে, তোকে আমি একটি কালো জাদুর মন্ত্র শিখিয়ে দিচ্ছি, তুই ভালো করে শুনে নে। তারপর ডাইনি সেনাপতি ক্ষুদিরামকে কালো জাদুর মন্ত্র শিখিয়ে দেয়। এই তোর শরীরের ওপর আমি একটা সুরক্ষা বন্ধন দিয়ে দিলাম। এটার ফলে কোনো শস্ত্র বা অস্ত্র এটিকে ভেদ করতে পারবে না। শুধুমাত্র একটি ফুল আছে, সেই ফুলটি যদি কেউ তোর গায়ে স্পর্শ করিয়ে দেয় তাহলেই তুই মারা যাবি। যেই ফুলটি শুধুমাত্র উত্তর দিকের জঙ্গলে পাওয়া যায়। এই শুনে সেনাপতি ক্ষুদিরাম চিন্তায় পড়ে যায়। এমন কি কোনো অস্ত্র আছে যা তোমার তৈরি সুরক্ষা বর্মকেও ভেদ করতে পারে? সেটা একটা অদ্ভুত ফুল, আর সেটা কোনো সামান্য ফুল নয়। সেটা উত্তরের দিকের জঙ্গলের ভিতর একটি পুকুরের মধ্যে ফুলটি পাওয়া যায়। এখনো পর্যন্ত কোনো মানুষ সেটা অর্জন করতে পারেনি। সেটা শুধুমাত্র সেই মানুষই পেতে পারে যার মন লোভ থেকে মুক্ত, যে নিজের জীবনে খুশি থাকে। এই শুনে সেনাপতি ক্ষুদিরাম হেসে উঠল। এমন মানুষ তো পৃথিবীতে কেউই নেই। তার মানে আমাকে কেউ মারতে পারবে না। ঠিক আছে, এবার আমি চলি। এই বলে ডাইন কালো সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। পরের দিন রাজা জিতেন্দ্র তার সিংহাসনের দরবারে বসেছিলেন। ঠিক তখনই সেখানে কালো ধোঁয়ায় ছেয়ে গেল এবং সেই ধোঁয়া ক্ষুদিরামের রূপ ধারণ করলো। এটা কিভাবে হলো? তুই হঠাৎ আমার সামনে এলি কি করে? তোকে তো আমি শাস্তি দিয়ে আমার রাজ্য থেকে বের করে দিয়েছিলাম, বিশ্বাসঘাতক। সেটা কালকের কথা ছিল মহারাজ। আজকের সময় বদলে গেছে। এখন এই সিংহাসনে হয় তুমি বসবে, না হয় আমি। কে সিংহাসনে বসবে আর কে নয়, তার সিদ্ধান্ত আমি ভবিষ্যতের ওপরেই ছাড়ছি। ভবিষ্যতে কেন যাচ্ছ জিতেন্দ্র? আমি তোমাকে এখনই এবং এই মুহূর্তেই যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে যে কে সিংহাসনের আসল দাবিদার। শেষ পর্যন্ত
তুই কি শক্তি অর্জন করে এসেছিস ক্ষুদিরাম? মূর্খ রাজা, যখন তোর কাছে এসেছি তখন আমি কি করে আর খালি হাতে আসবো রে? আমি অনেক অনেক জাদু টোনা শিখে এসেছি। এই বলে ক্ষুদিরাম তার জাদু দিয়ে রাজার উপর আঘাত করল। রাজা সঙ্গে সঙ্গেই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। মন্ত্রী, এখন এই রাজ্যের রাজা আমি। তুমি সিদ্ধান্ত নাও, তোমারও কি রাজার জিতেন্দ্রর মতো মরার ইচ্ছে আছে নাকি, না আমার পক্ষে থাকবে তুমি? হ্যাঁ, না না না, আমি তো এই মহলের মন্ত্রী। সে রাজা যাই হোক, জিতেন্দ্র থাকুক বা আপনি, আমার তাতে কোনো কিছু যায় আসে না। তাহলে এখন থেকেই তুমি আমার আদেশ পালন করা শুরু করো। যাও, তোমার পুরনো রাজ্যের রাজা জিতেন্দ্রকে এক্ষুনি জঙ্গলে ফেলে দিয়ে এসো, যাও। মন্ত্রী ভয় পেয়ে ক্ষুদিরামের কথা মতো রাজা জিতেন্দ্রকে জঙ্গলে ফেলতে চলে যায়। সময় পেরোতে লাগলো এবং ক্ষুদিরাম নিজেকে রাজা ঘোষণা করে প্রজাদের উপর অত্যাচার শুরু করে দেয়। এভাবেই কিছুদিন কেটে যায়। সীতা চিন্তিত হয়ে বসেছিল। ঠিক তখনই গোপাল বাড়িতে আসে এবং সীতাকে বলে, কি হয়েছে সীতা? তুমি এত চিন্তায় ডুবে আছো কেন? তোমার কি শরীর টরীর খারাপ নাকি? আপনি তো এমন ভাবে বলছেন যেন আপনি কিছুই জানেন না। আপনার কাছে কি কোনো খবর নেই? আমাদের মহারাজ জিতেন্দ্রকে তারই সেনাপতি মেরে ফেলেছে এবং নিজেই সিংহাসনে বসেছে। যখন থেকে সে রাজা হয়েছে, সে প্রজাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। সীতা, রাজমহলে এমনই হয়, কেউ চিরকাল রাজা থাকে না। কাল রাজা জিতেন্দ্রর শাসন ছিল, আজ ক্ষুদিরামের, আবার কাল অন্য কারোর হবে। এতে এত চিন্তা করার কি আছে? তুমি এইসব ফালতু চিন্তা ছাড়ো তো। আমাকে কিছু খেতে দাও, আমি খেয়ে দিয়ে আবার ওই জমির দিকে যাব। খাবার খেয়ে গোপাল তার জমির দিকেই রওনা দেয়। গোপাল আগের মতনই তার জমিতে অনেকক্ষণ ধরেই কাজ করছিল। কিছুক্ষণ পর সে একটি গাছের নিচে গিয়ে বসে। কিছুক্ষণ গাছের নিচে বসার পর গোপালের সামনে একটি বানর আসে। আরে, এ তো একটা বানর। এই বানরটি মনে হয় তার দল থেকে ছাড়া পড়ে হারিয়ে গেছে। কিরে, তুই কি তোর পরিবার থেকে হারিয়ে গেছিস নাকি? আমি তোমাকে অনেকক্ষণ ধরে দেখছি যে তুমি জমিতে কাজ করেই চলেছ। বানরের মুখ থেকে মানুষের মতো কথা শুনে গোপাল অবাক হয়ে যায়। আরে, আমি তো এর আগে তো কখনো বানরকে এইভাবে কথা বলতে শুনিনি। আচ্ছা, তুই কোথা থেকে এসছিস রে? তুই কি কোনো জাদুকরি বানর নাকি? না না, আমি কোনো জাদুকরি বাঁদর না, কিন্তু আমি মানুষের মতন কথা বলতে পারি। কিন্তু আমি নিজেও জানি না যে আমি কেমন করে মানুষের মতো কথা বলতে পারি। তুমি কি আমাকে দেখে ভয় পেলে নাকি? না না, আমি কেন ভয় পাবো? আমি কেবল ঈশ্বরকেই ভয় পাই, আর কাউকে না। এই কথা বলতেই গোপাল দেখল বানরের শরীর থেকে রক্ত বেরোচ্ছে। আরে আরে, তোমার শরীর থেকে তো রক্ত বের হচ্ছে। তুমি আহত? তুমি আহত, আমাকে আগে বলনি কেন? এই জায়গা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে। আমার ভয় ছিল কেউ যদি আমাকে কথা বলতে দেখে ফেলে তাহলে আরো হয়তো ভয় পেয়ে যাবে, তাই আমি আমার কষ্ট কাউকে বলিনি। আর তাছাড়াও সব মানুষ কি আর তোমার মতো ভালো মনের হয় নাকি? ঠিক আছে ঠিক আছে, এবার আর গল্প করলে চলবে না। ক্ষতের চিকিৎসা না করলে সেটা আরো বড় হয়ে যাবে। চলো চলো চলো, তুমি আমার বাড়িতে চলো। আমার স্ত্রী ভেষজ চিকিৎসা খুব ভালো জানে। আমরা দুজনে মিলে তোমায় ওষুধ দিয়ে ঠিক করে দেব। তারপর তারা দুজনে মিলে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যায়। গোপাল বাড়ি গিয়ে তার স্ত্রীকে সব কথা বলে। হে ভগবান, তুমি এ কি বলছো?
বানর আবার কথা বলতে পারে নাকি? আমি তো জীবনে প্রথম শুনেছি যে বানর আবার কথা বলতে পারে। তুমি ভালো করে জানো তো এটা একটি বানর নাকি বানর রূপে কোনো রাক্ষস? আমার কিন্তু ভয় করছে। আরে না না সীতা, এটা কোনো রাক্ষস নয়। যদি রাক্ষস হতো তাহলে এমন নিষ্পাপভাবে কি আমার কাছে দাঁড়িয়ে থাকতো বলো? দেখো, এর শরীরে কত ক্ষত, চিকিৎসা করাটা এখন বড্ড জরুরি। তুমি কি সত্যি মানুষের কণ্ঠে কথা বলতে পারো? হ্যাঁ গো, তোমার কি নিজের স্বামীর কথায় ভরসা নেই? আমি কোনো রাক্ষস নই, আমি একটি সাধারণ বানর। কিন্তু আমি মানুষের মতন কথা কিভাবে বলতে পারি তা আমি নিজেও জানি না। সীতা ভয় পেয়ে গেল এবং গোপাল হেসে উঠল। আরে ভয় পেও না, ভয় পেও না, বেচারার চিকিৎসা করো আগে। সীতা এবং গোপাল সেদিন থেকেই দুজনে মিলে বানরের চিকিৎসা শুরু করে দেয়। কিছুদিনের মধ্যেই বানরটি সুস্থ হয়ে ওঠে। আচ্ছা, কেমন মানুষ গো তোমরা? তোমাদের রাজ্যের মহারাজকে তারই সেনাপতি মেরে ফেলেছে, প্রজাদের উপর অত্যাচার হচ্ছে, আর তোমরা তবুও চুপ করে আছো? দেখো, আমি এই রাজ্যের ব্যাপারে হস্তক্ষেপ করতে পছন্দ করি না। আর তাছাড়াও আমি এইসব ব্যাপার নিয়ে মাথা ঘামাই না। আমি আমার জমি নিয়েই সন্তুষ্ট আছি। দুবেলা খেতে পাচ্ছি, শান্তিতে ঘুমোতে পারছি, ব্যাস, আমার আর কিছু চাই না। কিছুক্ষণ পরে গোপালের বাড়িতে একজন ব্যক্তি আসে। গোপাল, তুমি কি জানো রাজা ক্ষুদিরাম এক নতুন নিয়ম চালু করেছে? এখন রাজ্যের কৃষকদের জমির ওপর তাদের আর কোনো অধিকার থাকবে না। এখন থেকে গ্রামের সমস্ত মানুষের জমি শুধুমাত্র রাজার অধীনেই থাকবে। এটা আবার কেমন নিয়ম? গ্রামের মানুষের জমি তো আর রাজার জমি না যে তার উপর রাজা অধিকার খাটাচ্ছেন। এটা কিন্তু রাজা ঠিক করছেন না। এবারও কি তুমি চুপ থাকবে? কিন্তু আমরা সাধারণ মানুষ, রাজার কি বার করতে পারবো? আর তাছাড়াও আমি শুনেছি রাজা ক্ষুদিরামের শরীরে কোনো অস্ত্র কাজ করে না। মানে সোজা কথা, তাকে মারা অসম্ভব। কে বলেছে তাকে মারার কোনো উপায় নেই? আমি জানি তাকে কিভাবে মারতে হবে। তাহলে বলো বানর, যে আমি কিভাবে তাকে মারতে পারবো? তাহলে শোনো, উত্তর দিকের জঙ্গলে একটা পুকুর রয়েছে। সেই পুকুরের পাশে একটি অদ্ভুত ফুল পাওয়া যায়, কিন্তু সেই ফুল সবার চোখে পড়ে না। শুধুমাত্র তারই চোখে পড়বে যার মনে কোনো লোভ নেই। আর আমি যতটুকু জানি তোমার মনে কোনো লোভ নেই। তাই আমার মনে হয় একমাত্র তুমিই পারবে ওই দুষ্টু সেনাপতিকে হারাতে। ঠিক আছে, তাহলে চলো, তুমি আমাকে সেই উত্তর পাড়ের জঙ্গলে নিয়ে চলো। তারপর তারা দুজনে সেই উত্তর পাড়ের জঙ্গলের দিকে রওনা দেয়। সেই জঙ্গলে পৌঁছে গোপাল সেই অদ্ভুত ফুলটিকে দেখতে পেয়ে যায়। তারপর গোপাল ফুলটিকে ভেঙে নেয় এবং রাজমহলের দিকে রওনা দেয়। রাজমহলে গিয়ে গোপাল ক্ষুদিরামের শরীরে সেই ফুলটি স্পর্শ করে দেয়। ফুলটির স্পর্শ করার সাথে সাথেই ক্ষুদিরামের শরীরে আগুন জ্বলতে শুরু করে এবং সে উধাও হয়ে যায়। কিছুক্ষণ পরে বানরটিও রাজা জিতেন্দ্রর রূপ ধারণ করে নেয়। আরে আরে মহারাজ, আপনি আপনি বানর রূপে কিভাবে পরিণত হয়েছিলেন? ঠিক তখনই সেখানে এক সাধু আসে। আসলে রাজা জিতেন্দ্রকে আমি বানর রূপে পরিণত করেছিলাম। সেনাপতি ক্ষুদিরাম যখন রাজাকে মেরে মন্ত্রীকে দিয়ে জঙ্গলে ফেলে আসার আদেশ দিয়েছিলেন, তখন মন্ত্রী রাজাকে জঙ্গলে না ফেলে সোজা আমার কাছে নিয়ে এসেছিল। ক্ষুদিরাম রাজাকে এমন কালো জাদু দিয়ে আঘাত করেছিল যে তাকে মানুষ রূপে বাঁচিয়ে রাখা
আমার কাছেও মুশকিল হয়ে উঠেছিল। তাই আমি রাজাকে বানর রূপে পরিণত করে দিয়েছিলাম, আর তা না হলে রাজাকে বাঁচানো যেত না। তারপর রাজা জিতেন্দ্র আবার সিংহাসনে বসেন। গোপাল, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, এবার তো তোমাকে পুরস্কার নিতেই হবে। না না মহারাজ, আমার কোনো পুরস্কারের দরকার নেই। আমি কোনোদিন কারো কাছ থেকে পুরস্কার নিই না। আমি জানি তুমি পুরস্কার নেবে না, তাই আমি পুরস্কার তোমার স্ত্রীর জন্য দেব। তুমি বাড়ি গিয়ে তোমার স্ত্রীকে বলবে যে তার বড় ভাই তার জন্য উপহার পাঠিয়েছে। তারপর গোপাল বাড়ি গিয়ে তার স্ত্রীকে সমস্ত ঘটনা বলে। আর এইভাবেই গোপাল তার জীবন সুখে কাটাতে থাকে।